হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে বলার থেকে বলা যায় যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির প্রিয়া। তোমরা দেখেছো যে রিসেন্টলি ওর যে পোষ্যটা রেখেছিল, পোষ্যটাকে এনেছিল রিও, সে কিন্তু চলে গেছে, আমাদেরকে ছেড়ে কিন্তু সে চলে গেছে। ছোট্ট একটা বাচ্চা, ছটপটে একেবারে অবোধ একটা বাচ্চা, যে আনন্দ করতে করতে একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে, হ্যাঁ, মা বাবা দুটো ভাই তাদের মাঝখানে এসছিল ছোট্ট রিও। কিন্তু সেই বাচ্চাটা নিজের অজান্তেই কখন একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রমণ হলো এবং নিমেষের মধ্যে সেই বাচ্চাটাই পৃথিবী ছেড়ে চলে গেল। কুকুরদের এই যে পার্বো ভাইরাসটা অত্যন্ত ভয়ঙ্কর একটা রোগ, অত্যন্ত ভয়ঙ্কর একটা রোগ। আমি জানি না যে এরা, এখন শুনলাম যে এরা প্রথম থেকে বাচ্চাটাকে আনার পরে কোনো ভ্যাকসিনই নাকি দেয়নি। আমার কাছে অবাক লাগলো ব্যাপারটা। যখন এই যে পোষ্যরা যারা আনে, প্রত্যেকের কাছে মানে আমার হাত জোর করে অনুরোধ, যদি আপনারা ভালোবাসতে না পারেন, শুধু দেখাবার জন্য, শুধু কন্টেন্টের জন্য কখনো একটা পশুকে এনে এইভাবে নির্মমভাবে পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য করবেন না। ভীষণ খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে। একটা পোষ্য, যারা পোষ্য ভালোবাসে না, প্রথমত তো আমি বলবো তাদের পোষ্য আনাই উচিত না। যারা পান থেকে চুন খসলেই বা মানে আমার সন্তান মুখে বলছি, অথচ পান থেকে চুন খসলে তাকে কাউকে দিয়ে দিতে চাইছি, পান থেকে চুন খসলেই তার প্রতি আমি কোনো দায়িত্ব কর্তব্য পালন করছি না। এই ধরনের মানসিকতা যাদের থাকে তাদের পোষ্য না আনাই উচিত। আমার ক্যান্ডিকে আমরা প্রায় নাই করে 3টে বছর আমি আর আমার ছেলে মানে ক্যান্ডিকে আনার জন্য কান্নাকাটি আমার ছেলে করেছে। আর তার সাথে আমিও, মানে যেহেতু আমি পোষ্য ভীষণ ভালোবাসি, কিন্তু আমার হাজব্যান্ড একেবারেই চায়নি। কারণ একটা পোষ্য আনলে তোমরা জানো তার পেছনে অনেকটা খরচা করতে হয়, তাদের খাওয়া, তাদের ভ্যাকসিন, তাদের যত্ন, তাদের শ্যাম্পু, তাদের মানে সমস্ত কিছু, তারপরে রোগ ব্যাধি, এই টুকটাক এই ওই পোকা, ওদের স্কিনে পোকা বা মানে অনেক কিছু দেখার জন্য, মেনটেন করার জন্য, ভালোভাবে রাখার জন্য যত্ন করতে হয় এবং ডাক্তার প্রপারভাবে দেখাতে হয়। যেখানে আমরা, আমার হাজব্যান্ড বলেছিল না আমি এত খরচা করতে পারবো না, আমার ছেলের পেছনে এত খরচা, আমি আবার একটা পোষ্য আনবো, ওর খাওয়া দাওয়া সমস্ত কিছু এই মুহূর্তে সম্ভব না। এরকম করে 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 3টে বছর। তারপরে আমরা একবার জন্মদিনে, আমার ছেলের 19 তারিখে জন্মদিন, অক্টোবরের 17 তারিখে আমরা স্বামী স্ত্রী দুইজন যাই। মানে আমি আর আমার ছেলের অবস্থা দেখে আমার হাজব্যান্ড তখন ঠিক করে, না ঠিক আছে, এতবার যখন বলছে, আমার ছেলে একটাই কথা, জন্মদিনে কিচ্ছু চাই না বাবাই, আমাকে শুধু ক্যান্ডিকে এনে দাও, মানে আমাকে তুমি এরকম এনে দাও। তারপরে ব্রিগেল আমরা দেখেছিলাম। ব্রিগেল তখন আমার হাজব্যান্ড বললো প্রচণ্ড নাকি মানে ছেঁড়াছেড়ি করে আর কি। যেহেতু আমি একটা ঘরের মধ্যে থাকি, ও বললো ওই ঘরের অর্ধেক জিনিস একেবারে ছিঁড়ে কুটে শেষ করবে, তুমি পারবে না সামলাতে। তারপরে আমরা ল্যাব নেব বলে ঠিক করে তখন আমি আর আমার হাজব্যান্ড গেলাম। গিয়ে আমার ছেলে পড়ছিল, আমরা গিয়ে ওকে প্রথমে মানে 2-3 জায়গায় দেখানোর কথা ছিল, ফার্স্টেই ওকে আমাকে দেখিয়েছে এবং ওকে দেখার পরেই আমার ওকে ভালো লাগে এবং তারপর আমরা নিয়ে আসি। এবং সেই থেকে আমার আজকে ক্যান্ডি 3 বছর বয়স হয়ে গেল, আমি আজও বোধি কোথাও আমার বাচ্চাকে ছেড়ে যাইনি। দেখুন এই যে রিসেন্টলি আমার ছেলে আর হাজব্যান্ড দুজনে মিলে, আমার বর দুজনে মিলে ওরা পুরুলিয়াতে বেরিয়ে আসলো। ওদের ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে, কোথাও যাওয়ার জন্য বায়না করছে। আমার পক্ষে যাওয়া সম্ভব না, কারণ কেনকে আমি কখনোই কেজে দেব না, দিতে চাই না। কারণ কেজে নানান রকম আরও কুকুররা থাকে, কার কী রোগ আছে না আছে, তারপরে ওরা কিভাবে যত্ন করবে। ও ক্যান্ডি নিজে খেতে পারে না। আমি ওই কারণের জন্য আমি কোথাও, আমি রাস্তায় বেরোলেও মানে দুপুরের আগে আমি দৌড়াতে দৌড়াতে হাঁপাতে ঝাঁপাতে আসি যে আমার বাচ্চাটা না খেয়ে বসে আছে। তো সেইখানে এই বাচ্চাটাকে আমরা যখন, আমি ক্যান্ডিকে প্রথম এনেছিলাম, প্রথমেই কিন্তু আমি
আনার পরেই মানে যেই ব্রিডারের কাছ থেকে এনেছিলাম কি খাওয়াবো, কি মানে কেমনভাবে খাওয়াবো না খাওয়াবো সমস্তটা জেনে নেওয়ার পরে আনার পরে সাথে সাথে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে ডাক্তার দেখিয়ে ডাক্তার ওকে ভ্যাকসিনের যেই ভ্যাকসিন কার্ড দিয়ে যেরকম ভ্যাকসিন দিতে হবে না দিতে হবে প্রপার আমরা ডাক্তারের সাজেশন ওয়াইজ আমরা কিন্তু ওরা ভ্যাকসিন থেকে শুরু করে সমস্ত কিছু দিয়েছি। এবার সেইখানে দাঁড়িয়ে এরা প্রথম আনার পরে বাচ্চাটাকে কোনো নাকি ভ্যাকসিনই দেয়নি। আমি শুনে তো অবাক হয়ে গেলাম। একটা শখ, স্বামীর শখ পূর্ণ করার জন্য একটা প্রাণীকে আমি নিয়ে আসলাম, কিন্তু সেই প্রাণীটার প্রতি আমার কোনো ভালোবাসা নেই, কোনো আবেগ কাজ করে না। প্রথমত বাড়ির মহিলাদের সবার আগে পোষ্য ভালো না বাসলে সেই বাড়িতে কোনো পোষ্য আনাই উচিত না, কারণ পোষ্যরা বেশিরভাগটাই বাড়ির মহিলাদের ওপরে তাদের মানে যত্ন আত্মি সমস্তটা নির্ভর করে। সেখানে দাঁড়িয়ে এই বাচ্চাটাকে নিয়ে এসছে, বাচ্চাটার প্রপার ভ্যাকসিনই হয়নি এবং ওর খাওয়া দাওয়ার যে যত্ন প্রপারলি যে খাওয়া দাওয়া করা সেটা পর্যন্ত ঠিকঠাক করে করা হয়নি। বারবার বহু ভিউয়ার্স বলেছে ওর খাওয়া দাওয়া প্রপারলি হচ্ছে না, ওর যত্ন ঠিকঠাক হচ্ছে না। একটা পোষ্যকে আনলে বিশেষ করে স্ট্রিট ডগ নয়, এই সব কুকুররা যদি যাদেরকে নিয়ে আসে তার এই সব কুকুরদের কিন্তু বিশেষ যত্ন দরকার। ওরা কিন্তু প্রচণ্ড পরিমাণে যত্নশীল না হলে ওরা কিন্তু অসুস্থ হয়ে পড়বে। মানে ওদের প্রত্যেকটা খাওয়া দাওয়া সমস্ত কিছুর প্রতি কিন্তু নজর দেওয়া দরকার। সেখানে আমি জানি না এইটুকু একটা ছোট্ট বাচ্চা, বিশ্বাস করুন আমি না মানে বাচ্চাটার যখনই থাম্বনেলে ছবি দেখছি না বুকের ভিতরটা ফেটে যাচ্ছে, কারণ ওর বাচ্চাটাও ল্যাব। হ্যাঁ, মানে আমি ভাবছিলাম কালকে থেকেই ভাবছিলাম যে এই সাবজেক্টটা নিয়ে কন্টেন্ট করা উচিত, কিন্তু পারছিলাম না করতে কারণ আমার তো ঘরে একটা সন্তান আছে না। আমি মানে ও জানি না আজকে ভিডিওটা কেন করলাম, যে কালকে যে ভিডিওটা দিয়েছে যেখানে রিও যে মারা গেছে সেই মারা যাওয়ার যে ভিডিওটা সেটাকে ওরা মনিটাইজেশন অন করে মিউজিক দিয়ে এডিট করে সেই ভিডিওটাকে ছেড়েছে, যেটা নিয়ে আমার মানে ধিক্কার জানাতে ইচ্ছা করেছে। যে মা বলে আমার তিনটে সন্তান, কি করে তার পক্ষে সম্ভব তার বাচ্চা চলে যাওয়াটাকে একটা কন্টেন্ট করে এডিট করে সেখানে মানে একটা মিউজিক দিয়ে কি করে এডিট করে সেটা পাবলিক করা সম্ভব? একটু বলুন তো এরা সত্যি কি মা নামের এরা কলঙ্ক? আমার ভীষণভাবে জানতে ইচ্ছে করে যে একটা মানে পোষ্য একটা অবলা প্রাণী পৃথিবী ছেড়ে চলে গেল, সেটাকে কন্টেন্ট করে টাকা রোজগার করার জায়গাটাও এরা ছাড়তে চায় না। এরা কতটা মানে পয়সা রোজগারের জন্য কতটা নিকৃষ্ট। আমরা ভাবি যে আমাদের মতন ক্রিয়েটার হলে এরা কী করতো, যারা বছরের পর বছর মাসের পর মাস কাজ করে 2 মাস 3 মাস পর পর গিয়ে একটা মানে সামান্যতম একটা মানে কি বলবো ইনকাম পায় ইউটিউব থেকে, আর এরা মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে। তারপরেও এদের লোভ দেখলে ঘেন্না ছাড়া কিছু আসে না। বিশ্বাস করুন, ঘেন্না ছাড়া কিছু আসে না। যাদের ঘরে দুটো সন্তান রয়েছে, যারা একটা পোষ্যকে আনার পরে বলে এ আমার সন্তান। আমার কেন একবার সিঁড়ি থেকে নামার সময় স্লিপ করে পড়ে যায়, এত দুষ্টু ও চিন্তা করতে পারবে না। আমি সেই দিনকে আমার চিৎকার আমার কান্না দেখে পাড়ার লোকরা বাড়িতে চলে এসছে কেনুকে দেখতে। মানে ডাক্তারকে যখন আমি ফোন করছি, ভিডিও কল করেছি, ডাক্তার বলছে আপনি ভিডিও কলে আমাকে দেখান। ভিডিও কলে যখন দেখাচ্ছি কেনুর এই জায়গাটা কেটে গেছিলো, এই চোখের এই জায়গাটা কেটে গিয়ে না, চোখের এই জায়গাটা না ওপরটা কেটেছিল, কেটে গিয়ে ওই রক্তটাই চোখের মধ্যে দিয়ে পড়ছিল। আর আমি যখন ওকে দেখেছি ওই চোখ দিয়ে রক্ত পড়ছে দেখে আমি ভেবেছি ওর মনে হয় মারাত্মক কিছু হয়েছে। ওই যে আমি চিৎকার দিয়েছি, ও কিন্তু চুপ করে বসে আছে। আমার কেন কিন্তু চুপ করে বসে আছে, আমি চিৎকার করে ফাটাচ্ছি, আমি সহ্য করতে পারছি না ওর ওই চোখের ওইখান থেকে রক্ত পড়া দেখে। সাথে সাথে ফোন করলাম, ভিডিও কল করলাম। ভিডিও কল করার পরে আমাকে সঙ্গে সঙ্গে মেডিসিন সমস্ত কিছু উনি লিখে দিল, হোয়াটসঅ্যাপে পাঠালো। আমি সেই মানে তখন প্রায় রাত্রি 9:30 10টা। আমি দৌড়াতে আমি গেলাম ওষুধের দোকানে, সেখানে গিয়ে সমস্ত ওষুধ হ্যাঁ যা মানে উনি বললেন সমস্ত ওষুধ নিয়ে ডাক্তার ওই মানে ওষুধের দোকানের সঙ্গে ওনাকে কথা বলিয়ে দিয়ে সেই মেডিসিনগুলো নিয়ে রাত্রিবেলায় এসে ওকে মেডিসিন খাওয়ালাম। খাওয়ানোর পরে আমি
সারা রাত ওর মাথার কাছে বসে আছি, ও বাবা ছেলে দুজনে ঘুমাচ্ছে, আমি সারা রাত ক্যান্ডির মাথার সামনে বসে শুধু ঠাকুরের নাম জপ করছি, শুধু ঠাকুরের নাম জপ করছি, ঠাকুর আমার বাচ্চাটার যেন কিছু না হয়। ওর হাতে পায়ে কোথাও লাগেনি তো, ডাক্তার যেটা বলছে দেখবেন ও নর্মালভাবে হাঁটছে কিনা, হাতে পায়ে কোথাও চোট পেয়েছে কিনা। এবার ওপর থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না যে ওর কোনো মানে হেঁটেই ও নেমেছে, আমি বুঝতে পারছি না। হ্যাঁ, তারপরে বলছে কালকে ভালো করে দেখবেন। এবার কিন্তু ও তারপরে রাত্রিবেলা খাওয়াও খেয়েছে, ডাক্তারবাবু বলেছে খাবার দাওয়ার খাচ্ছে, হ্যাঁ খাওয়া দাওয়াও খেয়েছে, রাত্রিবেলায় ভাত টাত সব খেয়েছে, যেরকম খায় সব খেয়েছে। তারপরে ওকে সেই শুইয়ে দিয়েছি, সকালবেলায় ও মানে শুয়ে রয়েছে, আমার ভেতরটা ফেটে যাচ্ছে। তারপর বাইরে বেলা তখন 11টা 11:30 বাজে, বাইরে একজন এসছে ওর খবর নিতে। কালকে আগের দিন আমার ওই চিৎকার ওই কান্না শুনে, হ্যাঁ আমাদের পাশের বাড়ির আমার এক বান্ধবী ও এসছে জানতে যে তনুশ্রী তনুশ্রী করে ডাকছে, ও ক্যান্ডি কেমন আছে জানার জন্য। ওর কলা শুনে ও যখন ছুটে দৌড়ে বাইরে গেল ঘেউ ঘেউ করতে করতে, বিশ্বাস করবেন না আমার ভেতরটা যে মানে আমি মানে বর্ণনা করতে পারবো না, যে আমার ভেতরটা যেন শান্তি হলো না, ক্যান্ডি স্বাভাবিক আছে। সেখানে একটা বাচ্চা চলে গেছে, আগের দিনকে একটা বাচ্চা চলে গেছে, সেই বাচ্চার ভিডিওটা কেউ না কেউ তো তুলেছে নিশ্চয়ই, ওর পারমিশন ছাড়া কেউ ভিডিও করেনি। এবং সেই ভিডিওটা করার পরে ও সেই ভিডিওটাকে এডিট করেছে, স্যাড নিউজ দিয়ে মানে ওখানে মিউজিক দিয়েছে, যে কোন মিউজিকটা ঠিক ওই যে মাঝে ওই যে একজন ক্যান্সার পেশেন্ট নিবেদিতা যে মারা গেল, নিবেদিতা মারা যাওয়ার পরে ওর হাজব্যান্ড যেরকম একদম স্যাড সং দিয়ে দিয়ে কোনটাকে মানে ভিডিওটা কতটা আর কি মশালাদার করে ভিউয়ার্সদের কাছে কতটা কষ্টদায়ক পেনফুল আর কি করে ভিডিওটা পরিবেশন করলে দর্শক ভিউজ বেশি দেবে, দর্শক বেশি খাবে, সেটা করেছিল। সেম সেইভাবে এই বাচ্চাটারও চলে যাওয়াটাকে এত সুন্দরভাবে এডিট করে তার মধ্যে স্যাড নিউজ মানে অ্যাড করে মানে কন্টেন্ট করা হয়েছে, যেটাকে ধিক্কার ছাড়া আর ছি ছাড়া বিশ্বাস করুন আমার কিচ্ছু বলতে ইচ্ছে করছে না। কি করে সম্ভব, কি করে মানুষ পারে, ওদের ভালোবাসা এতটা অকৃত্রিম হয় না যেটা বিশ্লেষণ করে বলা যায় না। আমি কোথাও যাই না, আমার শ্বশুরবাড়িতে মানে আমার পিসি শাশুড়ি আমার ননদরা, আমার ননদ তো প্রচণ্ড পরিমাণে রেগে যায় যে কি তনুশ্রী এরকম এরকম এনেছো, তুমি কোথাও যেতে পারো না। আগে অনেক সময় এরকম হতো, ননদের বাড়িতে গিয়ে একদিন অন্তত থেকে আসতাম, হ্যাঁ, কিন্তু ক্যান্ডি আসার পরে তো আমি আর যেতে পারি না, সেই কারণে ও রেগে যায় যে তোমাকে অনেকবার না করেছিলাম, কিন্তু বিশ্বাস করুন ও আমার সারাটা দিন আমাকে আমার ভেতরটাকে না পুরো আলোকময় করে রাখে, আলোকময় করে রাখে। কেন বলছি, আমি ধরুন ছেলে স্কুলে চলে যায়, হ্যাঁ আমি সারাদিন কাজের মধ্যে থাকি, তার মধ্যেও এই যে ও সর্বক্ষণ মানে বিশ্বাস করবেন, আমি এই ঘর থেকে বেরোবো, আমি রান্নাঘরে যাব, ওর চোখে ঘুম, গভীর ঘুমে ঘুমাচ্ছে, আমি এখানে এই যে ভিডিও করছি, ওর নিচে ওর নিচে আরেকটা বিছনা আছে, ওপরে যখন বিছনায় শোয়, যখন ওপরে বিছনায় ভালো লাগে না নিচে শোয়, তখন নিচেও একটা ওর গদি করে বিছনা করা আছে, সেখানেও ঘুমাচ্ছে। তো আমি এই ঘর থেকে বাইরে পা দিই, ও গভীর ঘুমে আছে, কিন্তু আমি বাইরে পা দেবো, ও চোখ মানে ঢলতে ঢলতে ও সেখানে গিয়ে আবার বসবে, যে মা যেখানে গিয়ে বসেছে ও মা যেখানে কাজ করছে সেখানে গিয়ে বসে আবার সেখানে ঘুমাবে, কিন্তু মায়ের সামনে থাকবে। এই যে ভালোবাসা, এটা বিশ্বাস করুন কেউ কারো পক্ষে দেওয়া সম্ভব না। এতটা নিঃস্বার্থ ভালোবাসা শুধু ওরাই দিতে পারে, শুধু ওরাই দিতে পারে। সেখানে আমি জানি না যে এ কি করে বাচ্চাটাকে, অতটুকু বাচ্চা, সে বাচ্চার দুষ্টুমি দেখলে এমনি তাকে আদর করতে ইচ্ছা করে, সে বাচ্চাকে ভালোবাসতে পারলো না। আর সে যে বাচ্চাকে ভালোবাসতে পারেনি, আজকে তার জলজান্ত উদাহরণ, তার এডিট করে সেখানে স্যাড মানে মিউজিক দিয়ে ভিডিওটাকে ছাড়াটাকে সেখানে প্রমাণ করে সে বাচ্চাটাকে কোনো দিনও সন্তানের ন্যায় দেখেনি। ভীষণ খারাপ লেগেছে যে বাচ্চাটা এই সময় ওদের ইমিউনিটি সিস্টেম একটা ছোট্ট বাচ্চার মতন, এদের ইমিউনিটি সিস্টেমও কিন্তু ছোটোবেলায় অতটা স্ট্রং থাকে না।
অতটা স্ট্রং থাকে না, সেখানে দাঁড়িয়ে ওদের ইমিউনিটি সিস্টেম ওদের আনার পরপরই ওদের যা ভ্যাকসিন ওদের যেমনভাবে খাওয়ার কথা বলে সমস্তটা প্রপারভাবে মেনটেন করতে হয়। আমার বক্তব্য যখন আমি সেটা করতে পারবো না, শুধুমাত্র আমার শখের জন্য কেন এইভাবে একটা বাচ্চার বলি দেওয়া হবে, কেন একটা বাচ্চাকে এনে ছেলে খেলা করা হবে? আজকে সেই বাচ্চাটা পৃথিবী ছেড়ে চলে গেল। তারপরে পরের দিনকে তার যে ওই কাজরি বলে যে আছে আর কি, তার মেয়ের জন্মদিন না ছেলের জন্মদিন ছিল, সেখানে আবার গেল। সেখানে গিয়ে চা করছে, তাদের খাবার দাওয়ার, অতিথিদের খাবার দাওয়ার পরিবেশন করছে। কি করে সম্ভব বলতে পারেন? কি করে সম্ভব একটা মানুষের পক্ষে যার ঘরে আগের দিন তার সন্তান, তৃতীয় সন্তান পৃথিবী ছেড়ে চলে গেছে চিরজীবনের মতো, সেই মায়ের পক্ষে কি করে সম্ভব এটা করা? সত্যি যদি সেই বাচ্চাটার প্রতি তার এতটুকু ভালোবাসা থাকে। আমি এদেরকে দেখি না, অবাক হয়ে ভাবি এরা পৃথিবীতে বোধহয় শুধু অর্থ ইনকামের জন্যই জন্মেছে, শুধুমাত্র অর্থ ইনকামের জন্য জন্মেছে। এদের না কাজ করে আবেগ, না কাজ করে বিবেক, না কাজ করে কিচ্ছু। যেখানে যা পাই, যেটাই যা পাই সেটাকেই কন্টেন্ট করে বাজারে ছাড়ি, তাই সেই রকম অবস্থা হয়েছে এদের। বুঝতে পেরেছেন? আজকে সন্তান চলে গেছে, সেটাকেও কন্টেন্ট করে বাজারে বিক্রি করতে হবে। বিশ্বাস করুন, দেখতে পারিনি আমি সেই ভিডিও, দেখতে পারবো না। থাম্বনেলে ছবি দেখে ভেতরটা ফেটে যাচ্ছে। সেখানে বাচ্চাটার ভিডিও স্যাড সং দিয়ে এডিট করে সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে ভিউয়ার্সদের কাছে কন্টেন্ট হিসাবে, যাতে মোটা টাকার রেভিনিউ উঠে আসে। এইসব অমানুষগুলোকে দেখলে না, বিশ্বাস করুন এইসব অমানুষগুলোকে দেখলে মানে ছি ছাড়া আর ঘেন্না ছাড়া কিছু আসে না। এরা নিজেদেরকে মা কি করে বলে, ভাবতে ঘেন্না লাগে। আমরা প্রত্যেকটা মানুষ জানি, যারা পোষ্য বাড়িতে পোষে তাদের, বিশেষ করে যার ওপরে পুরো নির্ভরশীল থাকে, কতটা স্যাক্রিফাইস করতে হয়। এই যে আমার ছেলে আর বর, এর মধ্যে আবার ওরা নাম কি বলে, পড়াশোনা শুরু হয়ে যাবে, তারপরে ওর সিকিমে যাওয়ার কথা। তা ওর বাবা আরও তোমার কি জানি বলে, আমার হাজব্যান্ড বলছে টিকিট কাটবো, তোমারটা কি কাটবো? আমি বললাম না, আমার টিকিট কাটতে হবে না, আমি কি করে যাব? হ্যাঁ, আর কেনকে নিয়ে যাওয়া সম্ভব নয়, তোমরা যাও, তুমি আর ছেলে ঘুরে আসো, আমি বাড়িতেই থাকবো। তার জন্য বিশ্বাস করুন, আমার কিন্তু মানে আমি যেতে পারছি না। আমার বাচ্চাটাকে এই কদিনের জন্য কারো ঘাড়ের ওপরে ঝুলিয়ে দিয়ে আমি চলে যাই, আমি শান্তিতে থাকতে পারবো না। কেন? ও আমার হাতে ছাড়া খায় না। আর এদেরকে দেখি অবাক হয়ে ভাবি যে এরা পৃথিবীতে অর্থ ইনকামের জন্যই এসছে, অর্থটাই এদের জীবনে সব কিছু। আজকে ওর এই যে বাচ্চাটার যে এই ভ্যাকসিনটা দেয়নি, এই রোগটা হয়েছে, এবং এই রোগটা কিন্তু কুকুরের মারাত্মক ধরনের একটা রোগ, যে এই রোগটা হলে খুব কম কুকুরই আমি দেখেছি সারভাইভ করে না একদম তা না, প্রচুর টাকা পয়সা খরচা করতে হয়। তারপরে মানে স্লাইন থেকে শুরু করে অনেক মানে যত্নের প্রয়োজন। যাদের মানে এইটা কপালের জোর থাকে তারাই ফিরিয়ে নিয়ে আসতে পারে। খুব কম আমি দেখেছি যাদের এই রোগটা হয়েছে যে মানে সারভাইভ করেছে। সেখানে এই বাচ্চাটাকে তো ভ্যাকসিনই দেওয়া হয়নি, এবং মৌয়েরও আমি দেখলাম যে মৌয়েরও যেহেতু রয়েছে একটা পোষ্য, তাকেও সবাই দেখলাম যে কমেন্ট করেছে যে এই ভ্যাকসিনটা যাতে ওর বাচ্চাকে দেওয়া হয়, এবং ও বলেছে যে আমরা যবের থেকে ওকে এনেছি, বাচ্চাটাকে এনেছি, তবের থেকে কিন্তু আমরা প্রপারভাবে ওকে যা ভ্যাকসিন দেওয়ার আমরা ডাক্তার দেখিয়ে প্রপারভাবে সমস্ত ভ্যাকসিন নেওয়াই। তো ও ঠিক আছে। আমি যেরকম কদিন মানে আমার যিনি ভ্যাকসিন দেন আর কি, তার কাছে কার্ডটা আমি পুরো মানে ছবি তুলে পাঠাই যে ওর এই বছরে কোনো ভ্যাকসিন আছে না, কি ভ্যাকসিন আছে, হ্যাঁ, সেগুলো কোন ডেটে দেওয়া হবে সমস্তটা জেনে নিয়ে তারপরে ভ্যাকসিন করানো হয়।
তারপরে এই যে যেরকম মাঝে আমার ক্যান্ডি, আমার যেহেতু এই দরজাটা খুললেই সামনে বারান্দা, তারপরেই রাস্তা, এবার ওখানে স্ট্রিট ডগগুলো থাকে। এবার ওই দিকে আমার সামনে যে বারান্দাটার পাশে আমার আর একটু জায়গা আছে, ওখানে অনেক সময় টয়লেট করতে যায়। তো ও কী করে, টয়লেট করতে যায়, এবার ওখানে টয়লেট করতে গিয়ে রাস্তার কুকুর দেখে ঘৌ করেছে। এবার রাস্তার কুকুরটাকে ঘৌ করে ও মানে আমি ওকে ধরতে ধরতে ও দৌড়ে ওই কুকুরটার সঙ্গে মারামারি করতে গেছে। মানে ও গিয়ে এরকম ঘাউ করেছে, আর ওই কুকুরটার সাথে সাথে ঝাঁপ দিয়েই ওরও একেবারে দাঁত বসিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে, মানে সেকেন্ডের মধ্যে। মানে আমি গিয়ে ধরতে দাঁত বসিয়ে দিয়েছে, বা দাঁত বসিয়ে দিয়েছে আমি তো বুঝতে পারিনি। ওকে ধরে নিয়ে তখন আমি ঘরে চলে এসেছি। হ্যাঁ, নিয়ে এসে বকা টকা দিচ্ছি যে এরকম মারামারি করতে যাও তুমি সবসময়, তুই তো কাউকে মারামারি করতে পারিস না, উল্টো ওরা তোকে মেরে দেবে, এইরকম আমি বলছি। বলে খাওয়াতে নিয়ে বসেছি। খাওয়াতে নিয়ে বসার পরে ও সুবোধ বালকের মতন বসে খাচ্ছে। তখন দেখছি এইখান দিয়ে, মানে এই গলার এইখানের সাইড দিয়ে, এই জায়গা দিয়ে মানে একটা ফুটো মতন হয়েছে, আর একটুখানি ব্লাড বেরিয়ে এসছে। তো আমার তো ওই দেখেই আমি বুঝতে পেরেছি। সঙ্গে সঙ্গে আবার ফোন করলাম ডাক্তারকে, যেরকম স্ট্রিট ডগ একটা এরকম দাঁত বসিয়ে দিয়েছে, কি করব। তারপরে উনি বললো যে কিচ্ছু করার নেই, স্ট্রিট ডগ যখন দাঁত বসিয়েছে ওকে মানে ভ্যাকসিন দিতেই হবে। তারপরে 3খানা ভ্যাকসিন আমাকে দেওয়াতে হলো, 3টে ভ্যাকসিন তারপরে আমাকে দিতে হলো। ওই স্ট্রিট ডগের একটা এইরকম দাঁতের একটা মানে কোনাটা লেগে একটা ফুটো মতন মানে দাঁতটা বসিয়েছে আর কি। ব্লাডও সেইভাবে বেরিয়েছে তাও না, কিন্তু তারপরেও আমাকে ভ্যাকসিন করাতে হলো। মানে এই রকম দুষ্টুমি ওরা করে। সেখানে যদি সেই বাচ্চাদেরকে একটা মানে কি বলবো খোলামেলা জায়গার মধ্যে রেখে তারপরে ভ্যাকসিন না করিয়ে ওইভাবে একটা ছোট্ট বাচ্চাকে রাখা হয়, তাহলে ও মানে তো এই রকম হবেই। আর ওরা ভীষণ মানে হাবিজাবি মুখে দেওয়ার ওদের স্বভাব থাকে। হ্যাঁ, সেখানে ছোট বাচ্চা আরও বেশি দুষ্টুমি করে। তাদেরকে অনেকেই কিন্তু ওকে বলেছিল যে এই সময় ওর 2টো বাচ্চা, যেখানে ওর 2টো বাচ্চার মধ্যে বড় বাচ্চাটা অসুস্থ, ছোট বাচ্চাটা এখনও যথেষ্ট ছোট, সেখানে আরেকটা পোষ্যের দায়িত্ব ওকে একদম সবাই না করেছিল। কিন্তু ওর তো হঠকারী সিদ্ধান্ত, কারো কথাই শোনার প্রয়োজন মনে করে না। ও এই পর্যন্ত যা করেছে আপনারা দেখেছেন, এই খামার বাড়ি করলো, এই শুটিংয়ের এই গানের শুটিং করলো, মানে কত কিছু করলো, কিন্তু কোনোটাই ধরে রাখার মতন ওর ক্যাপাবিলিটি নেই। ও সব মানে একটা করে আতখ্যাচা করে, তারপরে পড়বে বলে ঠিক করলো একবার, সেটাও কিছু করলো না। হ্যাঁ, সেরকমই হয়তো ভেবেছিল এটাও একটা কন্টেন্টের মতন, একটা বাচ্চাকে নিয়ে আসবো, থাকবে কন্টেন্ট হবে, মানে ব্লগের মধ্যে দেখাবো, ভালোই লাগবে। হ্যাঁ, কিন্তু সেই বাচ্চাটাকে আনার পরে সেই বাচ্চাটা যে প্রপার কেয়ার করতে হবে সেইটুকু সেন্স নেই। আর আবার বলবো, যারা পোষ্য ভালোবাসেন না শুধু কন্টেন্টের জন্য, এইভাবে পোষ্য এনে তাদেরকে জীবন নিয়ে এইভাবে ছেলেখেলা করাটা একদম উচিত না। মানে তীব্র থেকে তীব্রতর মানে ধিক্কার জানাই এই ধরনের নিকৃষ্ট কাজকে। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।